চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়টাতে একদম প্রথম দিন থেকেই যার সাথেই যেখানেই আলোচনা করার সুযোগ হয়েছে সেখানেই বলেছিলাম যে এই অভ্যুত্থানের পরিচিত মুখগুলো যেন ক্ষমতার অংশীদার না হয়, তারা যেন আমাদের মেন স্ট্রিম রাজনীতিতে যুক্ত হয়ে না পড়েন। তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাবেন, তাদের ছাত্র জীবনটা সুন্দরভাবে শেষ করবেন। সেই ছাত্র জীবনের মধ্যে তারা তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নির্বাচিত হবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচিত হবেন। সেই ছাত্র সংসদের মাধ্যমে, মিনি পার্লামেন্টের মাধ্যমে তারা দেশের রাজনৈতিক সংকট, দেশের অর্থনৈতিক সংকট অথবা দেশের সামগ্রিক সংকট এবং সম্ভাবনার বিষয়গুলো সেখানে তারা আলোচনা করবেন। সেখান থেকে তারা প্রস্তাবনা আকারে একটি প্রেশার গ্রুপ হিসেবে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর সামনে পেশ করবেন এবং এগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে তারা তাদের প্রেশারটা অব্যাহত রাখবেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। কিন্তু কোনো প্রধান রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক দলের সাথেই তারা যুক্ত হয়ে পড়বেন না, যেহেতু তারা তখনও ছাত্র। অপরপক্ষ এটার বিপক্ষে নানা যুক্তি দিয়েছেন, কেন তারা এই বয়সে তারা গেলেই বা অসুবিধায় কি, হ্যাঁ, তারা ছাত্র অবস্থায় তারা মন্ত্রী হলেই বা অসুবিধায় কি, অসুবিধার বিষয়গুলো ব্যাখ্যা করেছি এইভাবে যে ক্ষমতা মূলত হচ্ছে মানুষকে এক ধরনের শক্তি যোগায়, বারবার ক্ষমতা প্রয়োগ করার। একবার যখন ক্ষমতা প্রয়োগ হয় তখন বারবার এই ক্ষমতাকে প্রয়োগ করে বিভিন্ন সুবিধা হাতিয়ে নেয়ার, বিভিন্ন সুবিধার অংশীদার হওয়ার এটা একটা উৎসাহ যোগায় মানুষের ভিতরে। এটি একটি স্বভাবজাত বিষয়। যত বড় মানুষই হোক না কেন, ক্ষমতার মোহ এবং ক্ষমতার প্রভাব এটাকে অবজ্ঞা করে এগিয়ে যাওয়া খুব কঠিন হয়। বিশেষ করে যারা এই অল্প বয়স, তাদের বিভিন্ন জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, বিশেষ করে রাজনৈতিক জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এই প্রলোভনগুলোকে, তারপর এই লোভগুলোকে তারা চিহ্নিত করতে না পারার কারণে এটা যে লোভ, এটা যে ফাঁদ, এবং এতে যে তার জীবনটাকে ধ্বংস করে দেবে, তার ব্যক্তি জীবন, তার রাজনৈতিক জীবন, এবং তারা যে সংগঠন করছেন সেই সংগঠনের ভবিষ্যৎ যে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে দেবে, এটি তারা বুঝতে পারেন না। একজন রাজনৈতিক নেতা হয়ে উঠতে হলে তাকে যেই পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, জুলুম, নির্যাতন এবং নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে প্রতিদিন তাকে পরীক্ষার মধ্যে দিয়ে, জনগণের পরীক্ষার মধ্যে দিয়ে, এবং জনগণের একদিকে ভালোবাসা আর একদিকে তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, অপবাদ এগুলোকে হজম করে তাকে পরিশীলিত হয়ে উঠতে হয়, এই ছাত্রদের সেটা নেই। তারা একটি কোটা সংস্কার আন্দোলন করেছে, সেটাতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলো এদেরকে সমর্থন দিয়ে এই আন্দোলনটাকে গণ অভ্যুত্থানে পরিণত করেছে। তারা কিন্তু কোটা আন্দোলনকেই তাদের সফলতা হিসেবে ধরে নিয়েছিল। বিশেষ করে 20, 21, 22, 23 তারিখের ভিডিওগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে তারা ভাতের হোটেলে যে বিবৃতি দিয়েছে, তারা তাদের আন্দোলন সফল হয়ে গেছে, সুতরাং এরপরে যারা আন্দোলন করছে তারা দুষ্কৃতকারী। অর্থাৎ আমরা যারা গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলাম তখনও আমরা সরকারের বন্দুকের নলের মুখে আমাদের জীবন বাজি রেখে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, সেটাকে তারা বলেছে দুষ্কৃতকারী। সেই দুষ্কৃতকারীদের আন্দোলন যখন একটি গণ অভ্যুত্থানে পরিণত হয়ে গেল, তখন তারা 16 আনা তাদের আন্দোলন, এটাই তারা দাবি করে বসলেন। এখানেই তো তারা নিজেদেরকে বারবার নানা ভুল ভ্রান্তির মধ্যে জড়িয়ে ফেলেছেন। আমাদের মতো সাধারণ মানুষের কথা তো আর তাদের কাছে পৌঁছায় না। তারা হচ্ছে অসাধারণ, তারা হচ্ছে বীর বিক্রম। বীর বিক্রমদেরকে জ্ঞান দেওয়ার অধিকার তো আর সাধারণ জনগণের নেই। সাধারণ জনগণের কথা ওই তাদের দামি গাড়ির গ্লাস ভেদ করে ভিতরে তো প্রবেশ করে না। তাদের যেই বিশাল অফিস, সেখানে তো এই সাধারণ জনগণ পৌঁছাতে পারে না। তারা ক্ষমতার অংশীদার হয়ে গেলেন, 3 জন উপদেষ্টা হয়ে গেলেন, এবং উপদেষ্টাদের সাথে সচিবালয়ে
প্রতিটি মন্ত্রণালয়ে, প্রতিটি বিভাগে আরও অসংখ্য ছাত্রদেরকে সহযোগী হিসাবে তারা কোন আইনে, কোন বিধিতে, কিসের ভিত্তিতে তারা নিয়োগ দিলেন। তারা সচিবালয়ে যে বিভিন্ন বদলি বাণিজ্য, বিভিন্ন তদবির বাণিজ্য, বিভিন্ন ব্যবসা হাতিয়ে নিতে শুরু করলেন। আর একজন তো দুর্নীতির একেবারে রোল মডেলে পরিণত হয়ে গেলেন। তিনি রাতে ৩টার সময় কাজ করতে করতে পেরেশান, ঘুমান না। তারপরে উনি চলে যান গাড়ি চালিয়ে, মোটর সাইকেল চালিয়ে একা একা উনি ৩০০ ফিটে চলে যান। যখন সেখানে কুকুরগুলো ঘুরে বেড়ায়, যখন সেখানে অশরীরী আত্মাগুলো ঘুরে বেড়ায়, সেখানে উনি যান নীলা মার্কেটের আশপাশে কোথায় যেন খুব সুস্বাদু হাঁসের মাংস বিক্রি হয়, সেখানে উনি খেতে যান ক্ষুধা নিবারণের জন্য। সেখানে যদি বন্ধ পান তাহলে উনি আরেকটু দামি জায়গাতে চলে আসেন, হোটেল ওয়েস্টিনে চলে আসেন, যেখানে এক কাপ কফির দাম অন্তত ৫০০, ৭০০, ১০০০ টাকা। আমি জানি না, মানুষের মুখ থেকে শোনা, আমাদের ওই যোগ্যতা হয়নি। আল্লাহ যেন কখনো ওই রকম জায়গাতে আমাদেরকে না নেয়। আমরা সাধারণ মানুষ, ডাল ভাত এর মধ্যে আমাদের জীবন কেটে যাচ্ছে। উনি সেই হাঁসের মাংসের স্বাদ গ্রহণ করেন। তারপরে উনি বিদেশ যাওয়ার সময় ওনার ব্যাগের মধ্যে ওনার অস্ত্রের ২টি আগ্নেয়াস্ত্রের মালিক উনি হয়েছেন যখন উনি উপদেষ্টা ছিলেন। সেই অস্ত্রের ম্যাগজিন উনি নিয়ে যান, উনি ভুলে যান ম্যাগজিন বাসায় রেখে যেতে। এই হচ্ছে আমাদের ছাত্রদের অবস্থা। ক্ষমতা তারা কিভাবে উপভোগ করেছেন, ক্ষমতাকে কিভাবে অপব্যবহার করেছেন, ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, বিভিন্ন বড় বড় দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন, সেগুলোর তথ্যচিত্র আমাদের হাতে এসে ইতিমধ্যে জনগণের কাছে পৌঁছে গেছে। যার পরিণতি হচ্ছে তাদের গঠিত রাজনৈতিক দল এনসিপি এখন জামাতের ৫, ৭, ৮, ৯, ১০ নাম্বার অংশীদার হিসেবে জামাত জোটে গেছে। যেখানে তারা আমাদের বীর সেনানী ছিল, যারা আমাদের হিরো ছিল, যারা আমাদের রোল মডেল ছিল, যারা আমাদের বিপ্লবের অভ্যুত্থানের প্রথম সারির হিরো ছিল, তারা এখন জামাত জোটের ৫, ৭, ৮ নাম্বার দলে পরিণত হয়েছে। যেখানে তারা অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো তারা ২৫০ আসনে জয়ী হবে, ৩০০ আসনে মনোনয়ন দিয়ে ২৫০ আসনে জয়ী হবে, তারা এখন ৩০টি আসনের জন্য জামায়াতের মুখাপেক্ষী হয়ে আছে। এই হচ্ছে ক্ষমতার অংশীদার হওয়ার পরিণতি। এইভাবেই পচেছে তারা, এভাবে পচে পচে একসময় তারা ধ্বংসের দ্বার প্রান্তে যেয়ে পৌঁছাবে, মাত্র সময়ের ব্যাপার। আর তারা ঘুরে দাঁড়াতে পারবে না কখনোই।